মতি জানালো। নিশাত ফিক করে হেসে দিল, যা শুধু মারওয়ানের কর্ণগোচর হলো। মারওয়ান ঘাড় ফিরিয়ে চাইলো নিশাতের দিকে। নিশাত নিকাবের আড়ালে মুচকি মুচকি হাসছে। মারওয়ান কপাল কুঁচকে বলল, তুমি হাসছো কেন? কে যেন ছেলেকে ব্রিটিশের নাতি বলে। ভিক্টোরিয়া কিন্তু ব্রিটিশ রানী। মারওয়ানের কপাল আরো কুঞ্চিত হলো। ঠিকই তো, এটা তো খেয়াল ছিল না তার। এই মা ছেলে মহা চালাক। ভাবা যায় তাকে ঘোল খাওয়াচ্ছে, এর মধ্যেই নাস্তা এসে হাজির। মারওয়ান তারা নিশাতের জন্য পরোটা, ডাল ভাজি আর গরুর গোস্ত অর্ডার করেছিল, আর নাহওয়ানের জন্য তেল ছাড়া রুটি আর ডিম অর্ডার করেছে। নিশাতের দিকে পরোটার প্লেট আর তরকারির বাটি এগিয়ে দিয়ে নিজে খাওয়া শুরু করলো। নিশাত নিকাব একটু উপরে উঠিয়ে বিসমিল্লা বলে ডাল আর গোস্ত ভুনাই পরোটা ডুবিয়ে মুখে পড়ল। পুরোই অমৃত। মুখে দেওয়ার সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেল তার। মারওয়ান ছেলেকে খাইয়ে নিজেও খেলো। নিশাতের খেতে বেশ সময় লাগলো। নিকাব পরে খাচ্ছে দেখে সময় লাগছে তার। খাওয়া শেষে মারওয়ান বিল মিটিয়ে দিল। নিশাত বুঝলো পকেট ভারী আজ, নিশ্চয়ই টাকা পাঠিয়েছেন শ্বশুর আব্বা। ছেলেকে আদর করে নিশাত স্কুলে চলে গেল। আজকে তার মনটা ফুরফুরে লাগছে। গত 2 দিন ধরে উর্মি ভূঁইয়া মানহার সাথে রাগারাগি করছেন। কিছু থেকে কিছু হলেই মেজাজ দেখাচ্ছেন। মানহা এই প্রথম উর্মি ভূঁইয়াকে ভিন্ন রূপে দেখলো। তাকে যখন ধমক দিচ্ছিল তখন তার চোখে পানি এসে গিয়েছিল। এই বাড়িতে যাকে এত আপন ভাবত, সে যখন বদলে যায় তখন এর থেকে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। সামান্য রান্না ছোটোখাটো বিষয় নিয়ে উর্মি ভূঁইয়া কথা শুনিয়েছেন, সেটা ভাবলেই কেমন গা শিউরে উঠেছে তার। তাহলে কি এতদিন যেই রূপ দেখিয়েছে সেটা কি ছিল মুখোশ? যত পুরনো হবে ততই কি খোলস পাল্টে যাবে সবার? স্বামী, শ্বশুর, শাশুড়ি নির্যাতন করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, এটা কি তার বেলাতেও বাস্তবায়ন হবে? তার কেমন দম বন্ধ হয়ে আসছে। আগের মানহা হলে বোধহয় প্যানিক অ্যাটাক করে সেন্সলেস হয়ে যেত, তবে এখনকার মানহা কথায় কথায় প্যানিক অ্যাটাক করে না। তাই এই কষ্ট হজম করা জানতে হবে তার। শ্বশুরবাড়ি তো এমনই, এই বাড়িতে তার আপন কেউ নেই, সবাই স্বার্থের জন্য তাকে ব্যবহার করছে। ফ্লাফিকে নিয়ে মন খারাপ করে বারান্দায় বসে বসে এসবই ভেবে চলেছে সে। ইহাব ক্লান্ত হয়ে ঘরে ঢুকলো। আশেপাশে মানহাকে না দেখে ডাক দিল। মানহা ডাক শুনে রুমে আসলো। তার চোখ মুখ ফোলা, কান্নার ফল। ইহাব ভ্রু কুচকে বলল, কি হয়েছে? কিছু না। ইহাব এগিয়ে আসতে আসতে বলল, চোখ মুখ তো ভিন্ন কথা বলছে। মানহা কোনো প্রত্যুত্তর না করে মুখ শক্ত করে রাখলো। ইহাব মানহার গালে কপালে হাত দিয়ে পরীক্ষা করে বলল, কই, জ্বর তো আসেনি, তাহলে মন খারাপ কেন? মন খারাপ নয়, আমি ঠিক আছি। বলেই পাশ কাটিয়ে চলে গেল। ইহাব কপাল কুচকে বলল, ওহে মাহবুব দুহিতা, মন কেন ভীষণ না তোমার? গভীর নেত্রের তনয়ে হৃদয় করেছে তলপার, একটুখানি হেসে আমার হিয়া করো চোরমার। মানহা অবাক হয়ে ইহাবের দিকে চাইল। ইহাব কোমরে 2 হাত রেখে মানহার দিকে এক ভ্রু চেয়ে আছে। মানহা থতমত খেয়ে বলল, ফ্রেশ হন, খাবার দিচ্ছি। বলেই রুম থেকে বেরোতে নিলে ইহাব বলল, আরে কবিতার উত্তর কিছু বলে যাও পাশার নারী। মানহা কিছু না বলে দ্রুত প্রস্থান করলো। বেচারি শরম পেয়েছে, তাই তো পালিয়ে গেল। ইহাব মানহার যাওয়ার পানে তাকিয়ে বলল, একবার তোমাকে পাই, ধরবো চড়াই। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে কোনোভাবেই শান্ত করতে পারছেন না। উর্মি ভুঁইয়া পাগলামি করছেন, সবার সাথে মেজাজ দেখাচ্ছেন। ইমতিয়াজ ভুঁইয়া মহা ফেসাদে পড়েছেন। হঠাৎ আবার এই আচরণের মানে বুঝতে পারছেন না তিনি। উর্মি ভুঁইয়া শক্ত গলায় বললেন, এখান থেকে যান, আমাকে একা থাকতে দিন, ভালো লাগছে না কিছু। ইমতিয়াজ ভুঁইয়া বললেন, ওষুধটা খাও, তারপর যাচ্ছি। বললাম না আমি এখন ওষুধ খাবো না। পেটে একটাও মানুষ ধরিনি, সব কয়টা বজ্জাত হয়েছে। মায়ের কথা শোনে না। এই পরিবারে আমি এখনো তো ওই 2টা শত্রুর জন্যই পড়ে আছি, না হলে এই সংসারকে লাথি মেরে কবে চলে যেতাম। আমার কথা অমান্য করে, কত বড় বেয়াদব। ইমতিয়াজ ভুঁইয়া কপাল কুচকে বললেন। তুমি কি তোমার ভাইদের সাথে আবারও কথা বলেছ? উর্মি ভুঁইয়া তেজ দেখিয়ে বললেন, হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? ওর মামা ওকে কতবার যেতে বলেছে, অথচ সে নাকি ফোনই উঠায় না। আমি বলে দেওয়ার পরেও কত বড় অবাধ্য সে। বউ আসার পর দিন দিন উচ্ছন্নে যাচ্ছে সে। ইমতিয়াজ ভুঁইয়া বললেন, কিন্তু তোমার ছেলে তো আগেও এমন ছিল, পরের মেয়ের দোষ টানছো কেন? কি? আমি দোষ টানছি? ছেলের বউয়ের পক্ষে নিচ্ছেন যে হঠাৎ? ওদেরটা চোখে পড়ে না, আমারটাই চোখে পড়ছে আপনার? পড়বেই তো। নিজের সন্তানের বেলায় সব দোষ মাপ, আর স্ত্রীর বেলায় লাভ।
যত সব আজগুবি কথাবার্তা, কোথায় লাভ দিয়েছে সে, মাথায় অ্যান্টেনা সব ছিঁড়ে গেছে মনে হয়। ইমতিয়াজ ভুঁইয়া আর কথা না বাড়িয়ে উর্মি ভুঁইয়াকে জোর করে ওষুধ খাইয়ে দিলেন। বকবক করতে করতে কিছুক্ষণের মধ্যেই উর্মি ভুঁইয়া ঘুমে ঢলে পড়লেন। ইমতিয়াজ ভুঁইয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চেয়ারে মাথা এলিয়ে দিলেন। তিনি সামনের দিনগুলো ভেবে শঙ্কিত। হেড রকিং চেয়ারে দুলছেন আর চায়ে চুমুক দিচ্ছেন। সামনে বসে আছে জিনান আধাম, নিয়াজ সাবির, মুনতাজির আর জায়েদ। হেড মুনতাজিরের উদ্দেশ্যে বললেন, শরীর কেমন তোমার? জি, মোটামুটি ভালো। নিজের যত্ন নিও। এসি এর সাথে সাক্ষাৎ হয়েছে সবার? জিনান নিয়াজ উভয়ই মাথা নাড়ালো। হেড দুহাত সামনে এনে বললেন, পারফরমেন্স কেমন? নিয়াজ জোর দিয়ে বলল, আউটস্ট্যান্ডিং অ্যান্ড আনবিলিভেবল। আমরা এতটাও আশা করিনি। হেড মুখে সন্তুষ্টি রেখা ফুটে উঠল। জিনানকে কোনো কথা বলতে না দেখে বললেন, হোয়াটস ইউর অপিনিয়ন আধাম? জিনানের ধ্যানচ্যুত হলো। গলা পরিষ্কার করে হেডের দিকে গুরুগম্ভীর কণ্ঠে বলল, Excellent skill. His performance is excellent. হেড হালকা হাসলো। মুনতাজিরের দিকে চেয়ে বলল, তুমি তো ছুটিতে ছিলে, তাই তার সাথে সাক্ষাৎ হয়নি। একটু পরেই আসবে, দেখা করে নিও। মুনতাজির মুখ টান টান করে বলল, আমি তো তাকে চিনি স্যার, মোটামুটি পরিচয় আছে, তাই তার সম্পর্কে একটু হলেও ধারণা আছে। হেড মাথা নাড়াতে নাড়াতে বললেন, হ্যাঁ তাই তো। হঠাৎ কিছু মনে করার ভঙ্গিতে বললেন, তোমাদের তো বলা হয়নি আরেকজন বিশেষ এজেন্টও আজকে অ্যাটেন্ড করবে। সে চমৎকার দক্ষতা সম্পন্ন, আমার পছন্দের। আর কিলার দাঁতকে পুলিশ কাস্টাডিতে পাঠাতে হবে আজ। সবার মুখে উদ্বেগ দেখা গেল। গ্লাস ডোরে নকের শব্দ হলো। হেড আসার সম্মতি দিলেন। ডোর টেনে প্রবেশ করলো কঠোর মুখভঙ্গির সুঠাম দেহ ও বলিষ্ঠ গঠনের একজন। মাথায় হ্যাট, পরনে লং কোট। হেড দাঁড়িয়ে সংবর্ধনা জানালেন। হেডের সাথে সাথে বাকিরাও দাঁড়িয়ে গেল। আরে তোমার অপেক্ষায় তো ছিলাম, কতদিন পর আমাদের ডিপার্টমেন্টে তুমি। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মাপজেন। মার্ভজেন পয়েন্টে হাত ঝুঁকিয়ে হেঁটে এগিয়ে এসে হেডের সাথে করমর্দন করে হালকা রসিকতার স্বরে বলো, ধন্যবাদ স্যার। মনে হচ্ছে আপনার ওজন কিছু বেড়েছে। হেড উচ্চস্বরে হেসে দিয়ে বললেন। আসলেই। মার্ভজেন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এদিকে জিনান আধাম, নওয়াজ সাবির, মুনতাজির যায় তিনজনের মুখই গম্ভীর। দেখে মনে হবে কেউ তাদের মুখে বিচুটি পাতা লাগিয়ে দিয়েছে। হেডকে এই প্রথম এত হাসতে দেখছে তারা। মনে হচ্ছে পার্টনার পেয়েছে তার, অথচ তাদের বেলায় মুখটা সবসময় গম্ভীর করে রাখবে। নেওয়াজ মুখ লটকে বলল, সেদিন আমিও তো বলেছিলাম স্যার, আপনি সামান্য মোটা হয়ে গেছেন। ওই দিন মুখটাকে কেমন করে ফেলেছিল দেখেছিলেন না আপনারা? তার সুঠাম দেহের প্রতি নাকি বদনজর দিচ্ছি, অথচ আজকে তার বিশেষ এজেন্ট এসে ওজন বেড়ে গেছে বলাই কি খুশি, মানে কুচভি। জিনানও খেয়াল করেছে বিষয়টা। মুনতাজির যায় তো একেবারেই সাইলেন্ট হয়ে গেছে, একটা ট্রু শব্দ করছে না। মার্ভ জেন মুখ গম্ভীর রেখে কিছু বলে চলেছে, সেটার প্রেক্ষিতে হেড জোরে জোরে হাসছেন। তার মনে হচ্ছে কানের পাশ দিয়ে সাই সাই করে বুলেট যাচ্ছে। জিনান মুনতাজিরকে খোঁচা দিয়ে বলো, ব্যাপারটা কি বলুন তো মুনতাজির সাহেব? মুনতাজির চোখ তীক্ষ্ণ করে রসকসহীন গলায় বলো, স্পেশাল ট্রিটমেন্ট ফর স্পেশাল এজেন্ট। মার্ভজেনের সাথে হেড খোশ গল্পে মেতে আছেন। জিনান আধাম, মুনতাজির, জায়েদ, নেওয়াজ সাবির এখন আগের জায়গাতেই দাঁড়িয়ে। তাদের কারো মুখে হাসি নেই, প্রত্যেকের মুখ গম্ভীর। এর অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। গত 1.5 ঘন্টা ধরে হেড তাদেরকে দাঁড় করিয়ে রেখে ননস্টপ কথা বলে চলেছেন। গল্পে এতই মজেছেন যে তাদেরকে যাওয়ার পারমিশন পর্যন্ত দিতে ভুলে গেছেন। রাগ লাগছে ভীষণ, তবে কিছু করার নেই। এই প্রফেশনে এরকম অভিজ্ঞতা নতুন নয়, তাই মুখ বুঝে হজম করছে তারা। উইন্ডো গ্লাসে আবারও টোকা পড়ার শব্দে হেডের কথা বলায় ফুল স্টপ পড়ল। তিনি আসার পারমিশন দিলেন। গ্লাস ডোর ঠেলে প্রবেশ করলো আজরাক সাইফার। তার পরনে কালো লেদারের হুডি, চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ ইয়ারবাড। এসেই জিনান আধাম নেওয়াজ সাবির সাথে হাত মেলালো। মুনতাজির তাকে দেখে হাত মেলানোর পাশাপাশি জড়িয়ে ধরে বললেন, ওয়েলকাম। আজরাফ সাইফার অধর বেঁকিয়ে বলল, থ্যাঙ্কস এমজে। বলে হেডের দিকে এগিয়ে গেল। হেড দাঁড়িয়ে তার সাথে মোলাকাত করে বলল, অনেকদিন পর সাইফার। আজরাফের বিপরীতে শুধু হাসি ফেরত দিল। মার্ভজেন এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, হ্যালো মিস্টার, এসছি।
আজারাক সাইফার ঘুরে তার দিকে চাইলো। এতক্ষণ খেয়াল করেনি তাকে। এক মুহূর্ত তাকিয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। তারপর চেয়ারে বসলো। হেড সবাইকে বসার পারমিশন দিলেন। সবাই বসলো। হেড বেশ খানিকক্ষণ আলোচনা করলেন এবারে মিশন নিয়ে। কথা শেষে আজারাক সাইফার বলল, পুলিশ কাস্টাডিতে দেওয়ার আগে আমি কি কিলার যাদের সাথে একটু একাকী কথা বলতে পারি? হেড মাথা নাড়িয়ে পারমিশন দিলেন। কিলার যাদের সামনে পায়ের উপর পা তুলে কপাল ও গালে 2 আঙুল ঠেকিয়ে ঘাড়টা একপাশে হেলে রেখে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফার। কিলার যাদের পায়ে ব্যান্ডেজ করা, যেখানে গতকাল বুলেট ছুঁড়েছিল সাইফার। কিলার জাদ সামনে চেয়ারে বসে হিংস্র নজরে দাঁত খিচিয়ে তাকিয়ে আছে তার পানে, যেন এখনই গিলে ফেলবে তাকে। আজারাক হুডির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে ধরলো। তারপর লাইটার জ্বালিয়ে খুব ধীর গতিতে এক আঙুল দিয়ে আগুন ধরালো। আগুনের ঝলকানিতে তার মুখটা হলুদ কমলা মিশ্রণে অব্যক্ষের ও গৃহ প্রতিবিম্ব সৃষ্টি করেছে। লাইটার সরিয়ে সিগারেট হাতে নিয়ে মুখ থেকে ধোঁয়া বের করতে করতে বলল, দুনিয়াতে এত নাম থাকতে কিলার আজাদ কিংবা জাদ নামে পরিচিত হওয়ার কারণ? কিলার যাদের ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি, যেন জানতো এই প্রশ্নটাই তাকে করা হবে। সে পায়ের ওপর পা তুলে সিনা টান টান করে বলল, বাপের মায়ের রেখেছি, কি আর করব। আজারফ সাইফারের ভ্রু সংকুচিত হলো। বোঝাই যাচ্ছে কথাটা তার মনোপুত হয়নি। সে সিগারেটে লম্বা টান মেরে বলল, হুম, তোর বাপ তো রেখেছে আমজাদ পাঠান, সেখান থেকে কিলার আজাদ হওয়ার রিজন তো বুঝলাম না। আমজাদ পাঠান ওরফে কিলার জাত দাঁতে দাঁত পিষে বলল, চেয়েছিলাম তোকে বদনাম করি, কিন্তু সব পরিকল্পনা কিভাবে ব্যস্ত গেল। আমি এতদিন এত পরিশ্রমে মাটি গেল। একটু আগে সাইফারের ঠোঁটে বাঁকা হাসি থাকলেও এখন তা মিলিয়ে গিয়ে ভর করেছে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছরিত মুখশ্রীতে। মুহূর্তের মধ্যেই গর্জন করে উঠে চেয়ারে লাথি দিয়ে কিলার জাতকে শুদ্ধ উল্টে ফেলল। কিলার জাত ছিটকে দেয়ালের সাথে ধাক্কা খেলো। মাথায় আঘাত পেয়ে উ উ শব্দ করে উঠল। আজারাক এগিয়ে গিয়ে চুল মুঠো করে ধরে বলল, তার বাচ্চা, আমার জীবনটা শেষ করে তোদের শান্তি হয়নি না? আমার জীবন থেকে 4 বছর নষ্ট করেছিস তোরা। শুধুমাত্র তোদের কুকর্মের প্রমাণ জোগাড় করেছিলাম বলে আমার প্রফেশনে দাগ লাগিয়ে দিয়েছিস তোরা। আমাকে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করেছিস তোরা। আমাকে পাথরে পরিণত করেছিস তোরা। তারপরও কোন মুখে আমার জীবনকে বদনামের ভাগিদার করতে উঠে পড়ে লেগেছিলি তোরা? বল নিমক হারামের বাচ্চা। বলে দেয়ালের সাথে শক্ত করে ঠেসে ধরে বাড়ি মারল। কিলার যাদের মাথা থেকে রক্তের ফোয়ারা বইছে। চিৎকার চেঁচামেচি শুনে জিনান, মুনতাজি, নেওয়াজ, মারজেদ, এখন আরও কয়েকজন এজেন্ট ছুটে এলো। জিনান আধাম দৌড়ে আজরাকে সরাতে চাইল, কিন্তু তার গায়ে অদ্ভুত শক্তি ভর করেছে, যেন একচুলও নড়াতে পারল না। তারপর নেওয়াজ মুনতাজির এগিয়ে এসে জোরপূর্বক টেনে সরাতে সরাতে বলল, কি করছেন মিস্টার সাইফার? পুলিশের হাতে হস্তান্তর না করা পর্যন্ত অপরাধের গায়ে হাত দেওয়া নিষিদ্ধ। আপনি বলে গেছেন কেন? কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? তার শাস্তি কোর্ট বিবেচনা করবে। এসব করে আপনি কেন কালার হচ্ছেন? আজারাব ছটপটিয়ে উঠে বলল, ওকে নিজ হাতে খুন করব আমি। আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ছেড়েছে এই কুলাঙ্গারের দল। মুনতাজি তাকে ধরে বলল, ঠান্ডা হন। আপনি কি ভুলে গেছেন আপনি সাসপেন্ড এজেন্ট? এরপর সাসপেন্ড হলে কিন্তু চিরজীবনের জন্যই আসা। এরপর সাসপেন্ড হলে কিন্তু চিরজীবনের জন্যই পেশা আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আগের বার সাবেক নিষিদ্ধ করলেও এবার আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়ার চান্স আছে। তাই ঠান্ডা মাথায় কাজ করুন। আজারাক সাইফার জিদ নিয়ে বলল, করুক সাসপেন্ড, এতে আমার চুলও ছিঁড়বে না। জিনান আধাম পরিস্থিতি শান্ত করতে বলল, কুল মিস্টার এসি, এসির বৈশিষ্ট্যই তো কিন্তু ঠান্ডা থাকা, সো কাম ডাউন। নেওয়াজ বলল, তাছাড়া হেডের কানে এটা গেলে তিনি কিন্তু আপনার উপর নারাজ হবেন মিস্টার সাইফার। আজারাক সাইফার কিছুটা শান্ত হলেও রাগ কমল না তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো। কিলার জাত নিজের ঠোঁট ও মাথার রক্ত মুছে সাইফারের দিকে তাকিয়ে নির্লজ্জ হেসে বলল, তোর কাছের বন্ধুরা তো আমার লোমটা ছিঁড়তে পারেনি, খালি বেজা দেখাচ্ছে আর আমগো। আমার তো সর্বনাশ করে পিঠে ছুরি, কিন্তু সে বসবে। আহ, কি শান্তি, তোকে একবার জবাই। এই কথা শুনে আজারাক একেবারে শান্ত হয়ে গেল। অধর একটু বেঁকিয়ে ধীর গতিতে জনকে ক্রস করে বাহিরে বেরিয়ে গেল। জিনান, নেওয়াজ, মুনতাজের মারজেন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? সাইফারের প্রস্থানে রুম একেবারে ঠান্ডা হয়ে গেল। শুধু একজনের ঠোঁটে নির্লজ্জ হাসি এবং দুজনের চোখ প্রজ্বলিত।
সকাল সকাল দরজায় টোকা পড়ায় মারওয়ান আজাদ দরজা খুলে দিল। নিশাত রান্নাঘরে ব্যস্ত। দরজা খুলে দেখলো দরজার ওপাশে একজন ভদ্রমহিলা ও ভদ্রলোক দাঁড়িয়েছেন। মারওয়ানের ভ্রু কুঁচকে গেল। এরা কারা? ভদ্রমহিলা মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন। এটা ফৌজিয়া নিশাদের বাসা না? মারওয়ান সন্তুষ্ট কণ্ঠে বলল, জি না, এটা মারওয়ান আজাদের বাসা। ভদ্রমহিলা আবারও হেসে বললেন, হ্যাঁ, আপনাকেও চিনি। একটু জরুরি কথা ছিল, আমরা কি ভিতরে আসতে পারি? মারওয়ান না চাইতেও তাদেরকে ঢুকতে দিল। সকাল সকাল ভেজাল এসে হাজির। ভদ্রলোক আর ভদ্রমহিলাকে তাদের গেস্টরুমের বিছানায় বসতে দিল। নাহন বাবার পিছন পিছন এসে অচেনা দুজন মানুষকে দেখে চুপসে গেল। দ্রুত মারওয়ানের কোলে উঠে গেল। ভদ্রমহিলা নাহনকে দেখে বললেন, কি মিষ্টি বাচ্চা, তোমার মা বাবা কোথায়? মারওয়ানের চোখে মুখে বিরাগ দেখা দিল। এতক্ষণ আপনি বলে এখন তুমিতে নেমে এসেছে। অপরিচিত কাউকে ফট করে তুমি বলা কেমন ম্যানার্স? তবু অসন্তোষ চেপে বলল, গ্রামে। ভদ্রমহিলা ও ভদ্রলোক বোধহয় একটু অবাকি হয়েছেন। ভদ্রমহিলা ধাতস্থ স্বরে বললেন, ওনারা কবে আসবেন? মারওয়ান কথা বাড়াতে চাচ্ছিল না, তাই সংক্ষেপে বলল, যেদিন সময় হবে। ভদ্রমহিলা নাহনকে দেখিয়ে বললেন, এতটুকু বাচ্চাকে রেখে গেল কেন? মারওয়ান এবার চরম বিরক্ত হলো। এই মহিলা কি বলছে আবল তাবল, আল্লাহ জানে। দাঁত খিচে বলল, তো কি নিয়ে যাবে? ভদ্রলোক এতক্ষণ চুপ থাকলেও এবারে মুখ খুললেন। মারওয়ান কপাল ভাঁজ করে বলল, আমার মা বাবাকে আপনাদের কি দরকার? আমাকে বলুন, তাদেরকে বলে দেব। ভদ্রমহিলা একটু কাচুমাচু হয়ে বললেন, আসলে আমার ছেলের জন্য তোমার বোনকে চাইতে এসেছি। মারওয়ান আগের ভঙ্গিতেই ঠায় দাঁড়িয়ে বলল, আমার যে বোন আছে আপনারা কিভাবে জানলেন? প্রশ্নটি করে পরক্ষণে মনে হলো তার পিতা মাহবুব আলম এখানে এসে মসজিদে গিয়ে বন্ধু বান্ধব পাতায়নি তো আবার। হতেই পারে মাহবুব আলমের পরিচিত এরা সম্ভবত মানহার বিয়ের কথা জানতে পারেনি। ভদ্রমহিলার কথাই তার চিন্তা ভঙ্গ হলো। চারপাশে খোঁজ নিয়ে জেনেছি আর কি। আমার ছেলে গোয়েন্দা অফিসার, তার জন্য পাত্রী খুঁজছিলাম। তোমার বোনকে নিয়ে আসো, একটু দেখি। মারওয়ান ছেলেকে চেপে ধরে ভাবলো মানহার বিয়ে এই ছেলেটার সাথে হলে কত ভালো হতো। একটা ভালো পরিবার ভদ্র ছেলে পেত, অথচ তার বাচ্চা বোনটা পেয়েছে একটা স্টুপিডকে। ভাবলেও রাগে দুঃখে মাথায় রক্ত উঠে যায় তার। রাগ ছেড়ে বলল, ও তো গ্রামে, এখানে নেই। ভদ্রমহিলা ও ভদ্রলোকের মুখটা কালো হয়ে গেল। তারপর দাঁড়িয়ে বললেন, আচ্ছা, আরেকদিন আসবো তাহলে। মারওয়ান আরো কিছু বলতে চাইলো, তার আগেই তারা বেরিয়ে গেলেন। দরজায় দাঁড়িয়ে জুতো পরার সময় মারওয়ান বলল, কিছু খেয়ে যান। ভদ্রমহিলা হেসে বললেন, না বাবা, আরেকদিন আসবো। এরপর তো অনেকবার আসতে হবে, তখন না হয় খাবো। তোমার বাবা মা আসলে একটা খবর দিও। তোমার নাম্বারটা দাও, সেভ করে রাখি। মারওয়ান মানহার বিয়ে হয়ে গেছে কথাটা যখনই জানাতে যাবে তখনই নিশাত রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য রুম থেকে বের হলো। নিশাত ভেবেছে তারা চলে গেছেন। নিশাতকে দেখে ভদ্রমহিলা একটু জোরেই বললেন, ওই যে তোমার বোন, মিথ্যা বললে কেন? ও তো ঘরেই আছে। দেখি মেয়েটার মুখটা একটু দেখে যাই। মারওয়ান নিশাত উভয় থতমত খেয়ে গেল। মারওয়ান পিছু ঘুরে নিশাতকে দেখে আশেপাশে চোখ বুলিয়ে বলল, কোথায় আমার বোন? ভদ্রমহিলা এবার একটু বিরক্তই হলেন, বললেন, আশ্চর্য, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে এই যে নিকাব পরা মেয়েটা। মারওয়ান চোখ ঘুরিয়ে এমন রিয়াকশন দিল যে ভদ্রমহিলা ও ভদ্রলোক উভয়ই ভর পেয়ে গেলেন। মারওয়ান এতক্ষণ বুঝলো আসল কাহিনী। দাঁতের দাঁত চেপে বলল, তাকে আপনাদের অবিবাহিত লাগে কোন দিক দিয়ে? একটু এক্সপ্লেইন করুন দেখি। তার বয়স আপনাদের থেকে সর্বোচ্চ ধরে 10 বছরের কম হবে মনে হয়। আর আপনারা এসেছেন এই অর্ধবুড়া নারীর সাথে আপনাদের কোচি ছেলের বিয়ে দিতে? ভদ্রলোক এবং ভদ্রমহিলা উভয়ই একসাথে বললেন, আজ্ঞে হ্যাঁ, বোরকার ভেতরে বুড়া না জোয়ান বুঝবেন কিভাবে? জন্যই মূলত কট্টা খেয়েছেন। ভদ্রমহিলা তবুও বিশ্বাস করতে নারাজ। তিনি মিনমিন করে বললেন, চোখ দুটো কি সুন্দর, বাচ্চাদের মতো হাইট। আমার বিশ্বাস হচ্ছে না যে বুড়ো। মারওয়ান নির্লিপ্ত গলায় বলল, আরে সব মেকআপের ফল, নিচে তরতাজা তাগড়া বুড়ি। তোর তাজা টাগরা বুড়ি মানে? মারওয়ান মনে মনে গালি দিয়ে বলল, মানে আপনি?
আমি মানে? মানে আপনিও বুড়ো, সেও বুড়ো, হয়ে গেল না এক থুরো। ভদ্রমহিলা তাও মাথা নাড়িয়ে নিজের সংশয় প্রকাশ করে বললেন, কণ্ঠটাও তো কি মিষ্টি ছিল, কোনোভাবেই তো বয়স্ক কণ্ঠ লাগেনি। মারওয়ান কিছু বলার জন্য উদ্যত হতেই নিশাত এগিয়ে এসে বলল, আপনারা ভুল ভাবছেন, আমি বিবাহিত, আমার স্বামী, বাচ্চা সব